বিজেপি ক্ষমতা এলে বাংলা ডিটেনশন ক্যাম্প হয়ে যাবে। কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে এভাবেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তবর্তী জেলায় দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন সীমান্ত নিয়েও। বিজেপির হাতে রাজ্য গেলে বাংলাটা শেষ হয়ে যাবে, আপনার অস্তিত্ব থাকবে না, আপনার ভাষা থাকবে না, আপনার সম্মান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, বাংলাটা ডিটেনশন ক্যাম্পে পরিণত হয়ে যাবে। বাংলার ভোট ময়দান গরম এসআইআর ইস্যুতে। ভোটার তালিকার নিবিড় সংশোধনকে সামনে রেখে মঙ্গলবার ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না। উত্তরপ্রদেশে চালু করে দিয়েছেন ডিটেনশন ক্যাম্প। 1 কোটি লোকের নাম বাদ দিতে হবে। মারা যায়নি, মৃত দেখানো হচ্ছে। বিয়ে হয়েছে যার, শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। বিএলওদের বাড়তি টাকা কালকে ছেড়ে দেওয়া হয়েছে। কাজ করাবে ইলেকশন কমিশন, আর টাকা বাড়াবে রাজ্য সরকার, আর টাকা বন্ধ করে দেবে কেন্দ্রীয় সরকার। 1 কোটি পুলিশ পাঠাবে, তাদের থাকার খরচা কে দেবে? রাজ্য সরকার। আর গুলি চালাবে কে? কেন্দ্রীয় সরকার। যারা পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করেন, তাদের বলুন নিজের ভোটের নামটা তুলতে। হিয়ারিং এ ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার জেলা, বড় সংখ্যায় রাজবংশীদের বাস। সেই কোচবিহারের সভাতেই সীমান্ত নিয়ে চড়া সুর তৃণমূল নেত্রীর গলায়। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। আমি দেখতে চাই মা বোনদের ক্ষমতা বড় না বিজেপি পার্টির ক্ষমতা বড়। তৃণমূল কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করছে, আমরা বিজেপির কাছে মাথা নত করি না। কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবে না। যতক্ষণ আমরা থাকবো, অত সাহস কাউকে আমি দিইনি। 2021-এর বিধানসভা ভোটের সময় কোচবিহারের শীতলকুচির বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এদিন কোচবিহারের সভায় মমতার মুখে সেই শীতলকুচির প্রসঙ্গ। শীতলকুচিতে গুলি করে মারো, ভুলে গেছেন সব? নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস! নিউজ 18 বাংলা। বাঁকুড়া ও পুরুলিয়ায় আদিবাসীদের এসআইআর না করতে উস্কানি। ওড়িশা ও বাঁকুড়া থেকে গ্রেফতার 2 এসআইআর ফর্ম ফিল আপের আবেদন আদিবাসী সংগঠনের। রাজ্য জুড়ে চলছে এসআইআর, কিন্তু বাঁকুড়া ও পুরুলিয়ার জঙ্গলমহলের আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে চাননি। কিছু জায়গায় সরকারি আধিকারিকদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতোড়া পঞ্চায়েতের ভেদুয়াশোল সহ কয়েকটি গ্রামে এসআইআর ফর্ম বিলি করেন বিএলও, কিন্তু আদিবাসীদের অনেকেই ফর্ম ফিল আপ করতে চাননি। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। এরপরই খোঁজ খবর শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন। তদন্তে জানা যায় আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হচ্ছে। তার জন্য নাকি 3000 টাকা করে নেওয়া হচ্ছে। ওড়িশার ময়ূরভঞ্জের পুরুনিয়া গ্রামে হানা দেয় বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ। চক্রের অন্যতম মাথা ভবেন্দ্র মারান্ডিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে আদিবাসী বিকাশ পরিষদের বহিষ্কৃত নেতার খোঁজ মেলে। বারিকুলের বাসিন্দা সন্তোষ মান্ডিকেও গ্রেফতার করে পুলিশ। এখন এসআইআর এর জন্য মানুষ খুব ব্যস্ত, নিজের নাম ভোটার লিস্টে তুলতে হবে। এই সময়ে
ওরা কিছু ব্যক্তি ঢুকেছে গ্রামে গ্রামে বোঝাচ্ছে যে আমরা একটা ফর্ম দিচ্ছি, তাতে 3,000 টাকা করে লাগবে এবং আদিবাসী সম্প্রদায়ের নামে আমরা কার্ড তৈরি করে দেবো। এদের বিরুদ্ধে আছে আর্থিক প্রতারণা, যেমন আছে মানুষকে ভুল বোঝানো আছে, এইসব বিভিন্ন ধারাতে কেস হয়েছে। তারা যারা পূরণ এখনো করেনি তাদের কাছে আমাদের আহ্বান যে এসআইয়ের ফর্ম অনতি বিলম্বে পূরণ করুন এবং ভারতের সুনাগরিক যাতে হতে পারে তার জন্য আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি। সরকারের নথি যদি আমরা সিলিন্ডার করে দিই, শিকার গেলে যেমন আমাদের অস্ত্র লাগে, সেই অস্ত্রটা আমরা হাতছাড়া করে নেব, তাহলে আমরা সরকারের সঙ্গে লড়াই করতেই পারবো। ওড়িশা থেকে ধৃত ভবেন্দ্র মারান্ডিকে ট্রানজিট রিমান্ডে বাঁকুড়া আনা হয়েছে। ধৃত দুজনকেই 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে খাতড়া মহকুমা আদালত। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। নদিয়ায় এক ভোটারের এপিক নাম্বার ব্যবহার করে কলকাতা থেকে এসআইআর ফর্ম জমা করার অভিযোগ। উত্তর 24 পরগনার প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তোলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রণব চক্রবর্তী নদিয়ার কৃষ্ণনগরে থাকেন। সম্প্রতি এসআইআর ফর্ম ফিল আপ করে বিএলওর কাছে জমা দেন। প্রণব চক্রবর্তীর দাবি, বিএলও জানিয়েছেন তার এপিক নম্বর দিয়ে কলকাতা থেকে এসআইআর ফর্ম ইতিমধ্যে জমা করে দেওয়া হয়েছে। 4টে এসআইআর ফর্ম পেয়েছিলাম, তারপর 4টে ফিল আপ করে জমা দিই। আমার ফর্মটা ওই করে যখন অনলাইনে জমা দিই তখন আমার ফর্মটা আরেকজনের নামে এন্টালিতে জমা পড়ে যায়। 2002 সালের তালিকায় নাম রয়েছে। এখন একটু আতঙ্কের মধ্যেই আছি। একই অভিযোগ নদিয়ার চাপড়াতেও। জমা দেওয়ার পরে উনি বলেন না হয়নি, বিধাননগর চলে গেছে। আমি বলছি সব কিছু তো ডকুমেন্টস দিলাম, তাহলে বিধাননগরে গেলে তোমাদেরই ঠিক করতে হবে। বিধাননগরে সাবমিট করা হয়েছে। আমার ভোটার কার্ড চুরি করে এইভাবে করেছে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এখনও টাইম আছে। যেখানে যেখানে এই কেসগুলো পাওয়া যাচ্ছে সেখানে বিএলওদের, সংশ্লিষ্ট বিএলওদের বলাই আছে, তারা যেখানে যে পার্টে ম্যাপিং হয়ে গেছে বলে বলছে সেই বিএলওর কাছ থেকে এটা ক্রস চেক করবে যে ওখানে সঠিক তথ্য আছে না এখানে সঠিক তথ্য আছে, সেই অনুযায়ী এটা এডিট করার অপশন কিন্তু বিএলও অ্যাপে আছে। সুকুমার দাস উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের ভোটার। তার নাম রয়েছে 2025-এর ভোটার লিস্টে। বাবার নামের জায়গায় লেখা বিমল দাস। বিমল দাস বেঁচে নেই। তার ছেলে স্বপনের দাবি, সুকুমার দাস তার ভাই নন, প্রতিবেশী। বিমল দাসের নাম ব্যবহার করে ভোটার তালিকায় নাম তুলেছেন। না না, সুকুমার দাস কিছু না, ও আমাদের ভাই না। কিন্তু তুলেছে আমাদের ফ্যামিলিতেও আসবে, এটা একদম আসবে না। যে আমাদের ইনকোয়ারি আসলে আমরা বলবো যে না না ও কেটে দেন। বিমল দাস তো আমার বাবার নাম। যে বিমল দাসকে আপনি বাবা সাজিয়েছেন, সেই বিমল দাসের ছেলেরা বলছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আপনারা বাংলাদেশ থেকে এসেছেন। 2002 সালের লিস্টেও আপনাদের নাম নেই। তাহলে নাম আসছে বাংলাদেশ কোথায় বাড়ি দিবে? এই দেশেই বাড়ি। রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর এর কাজ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য পশ্চিম মেদিনীপুরের জেলা প্রশাসনের হাতে। জেলা শাসকের দাবি, পশ্চিম মেদিনীপুরের ভোটার সংখ্যা প্রায় 40 লক্ষ। এর মধ্যে হদিশ মেলেনি 44,000 ভোটারের। প্রত্যেকেরই নাম রয়েছে 2025 সালের ভোটার লিস্টে। শুধুমাত্র খড়গপুর শহরেই 25,000 ভোটারের খোঁজ মেলেনি। প্রায় 44,000 লোক এই ক্যাটাগরিতে রয়েছে। যদি ওনারা এনকোয়ারি করে জেনে গেল ডেড, তাহলে ডেড লিখবে, যেটা শিফটেড যদি জেনে গেল তাহলে শিফটেড লিখবে। কেউ থেকে বলবে আমি দিচ্ছি না কারণ আমার ভোট অন্য একটা জায়গাতে অলরেডি আছে, আমি ইলেক্টর হিসাবে, তো এটা আমার ডুপ্লিকেট, তাহলে ডুপ্লিকেট লিখবে। আজকে দেখুন হাজার হাজার ভোটার যাদেরকে বিএলও খুঁজে পাচ্ছে না, তৃণমূলের বিএলএ তারাও খুঁজে পাচ্ছে না। এর কারণ হচ্ছে একটাই, এই সমস্ত ভুয়ো ভোটারদের ভোটেই তৃণমূল কংগ্রেস জিতে আসছিল। এখানে তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে লাভ কি আছে? নির্বাচন কমিশন যদি সারা বছর ঠিকঠাক করে কাজ করে তাহলে দেখবেন কোনো সমস্যাই ভারতবর্ষের কোনো রাজ্যে কোথাও কোনো জায়গায় থাকবে না এই ভোটার লিস্ট সংক্রান্ত বিষয়। নিউজ 18 বাংলা। খড়দায় বিএলওর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব। বিএলওর বাড়িতে ভাঙচুর, দরজায় লাথি। খড়দার সূর্য সেন এলাকার ঘটনা।
খর্দায় বিএলওর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, আরো বিস্তারিত জানাবে সুবীর দে, রয়েছে আমাদের প্রতিনিধি। সুবীর, বিএলওর বাড়িতে কারা তাণ্ডব চালায়, পুলিশ কি বলছে? দেখো, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা কিন্তু বিএলও অর্থাৎ খর্দ সূর্যসেন অঞ্চলের ঘটনা। খর্দ বিধানসভার 43 নম্বর পার্ট, সেই 43 নম্বর পার্টে কিন্তু বিএলওর যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু ভাঙচুর চালায় দুষ্কৃতীরা এবং সেই জায়গাতে কিন্তু বাড়ির দরজা এবং দরজার থেকে শুরু করে ভাঙা থেকে শুরু করে যে বাড়ির যে কাজ, সেই কাজও কিন্তু ভাঙচুর করে দুষ্কৃতীরা এবং সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে বিএলও মানবচন্দ্র এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে কিন্তু যায় খর্দ থানার পুলিশ। খর্দ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যেই খর্দ থানায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছে এবং গত রাত থেকে কিন্তু আজকে সকালবেলা পর্যন্ত কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। কি কারণে বিএলওর বাড়িতে ভাঙচুর করা হলো এই নিয়ে কিন্তু তদন্ত করছে খর্দ থানার পুলিশ এবং এই যে বিএলওর বাড়ি ধরে টিভি ফুটেজ, সেই ফুটেজও কিন্তু খতিয়ে দেখছে খর্দ থানার পুলিশ। বেশ, ধন্যবাদ। বাড়িতেই কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলা ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে 2-3 করে গুঁতো মেরে গেছে এবং বাড়ির ঢোকার এন্ট্রান্স সিঁড়িদের মধ্যে পানের গুটকা পিক ফেলে পুরো বাড়ির সামনেটা পুরো এন্ট্রান্সটাই ঢোকার জায়গাটা পুরো নোংরা করে দিয়ে গেছে। কোন আক্রোশ করেছে দেখুন, নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই, সেটা ইসিআর গাইডলাইন অনুযায়ী সবার নাম বাদ যাবে, যার যার নাম বাদ যাওয়ার ব্যাপার। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি, আমাকেও যে কখন রাস্তাতেও যদি আক্রমণ করতে পারে। সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো এআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। আমরা সন্তুষ্ট ভীত এবং তার প্রতিকার চাই। আমাদেরকে থ্রেট করা হচ্ছে, এখানে এটা কেন, ওখানে এটা দুজন কেন, এবং আমাকেও বলা হয়েছে দুষ্কৃতীদেরকে আইডেন্টিফাই করার দায়িত্ব পুলিশ প্রশাসনের, তারা যদি তাদেরকে খুঁজে বার করে। সিইও দপ্তরে ফের বিএলওদের বিক্ষোভ। গতকালই সিইও দপ্তরের সামনে বিক্ষোভ, অ্যাম্বুলেন্স করে অবস্থানে অসুস্থ বিএলওরা। সিইও দপ্তরে ফের বিএলও বিক্ষোভ। গতকালই সিইও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা, অ্যাম্বুলেন্স করে অবস্থানে অসুস্থ বিএলওরা। ব্রেন স্ট্রোক হয়েছিল না, তার এনে পিজিকে অ্যাডমিট করানো হলো। তার থেকে কি হলো, আবার যিনি ইনি কাজ করতে পারছেন না, তাহলে ওনার মানে ইআরও তার সাথে সুপারভাইজার ফোন করে বলছে এদেরকে কেন কাজ হচ্ছে না, কেন তিনি বলছে আমি আমার বাবাকে নিয়ে এখন অসুস্থ হয়ে বসে আছি, আপনি কাজ, আপনার লজ্জা লাগে না? তখন বলছে তাহলে স্যালারিটা বন্ধ করে দেবো। তার মানে নানা রকম হুমকি ধুমকি। এটা কি মানে মানুষের ব্যক্তি হিসাবে কোনো জিনিস নয়। একটু ব্রেন স্ট্রোক, তার সঙ্গে উনি প্যারালাইজ। আপনি বলছেন বিএলওরা ড্রামা করছে, তাই এটা কি ড্রামা? ওনারা প্রথম থেকেই আমার যখন বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল, ফার্স্ট থেকে ওনারা কখনোর জন্য করেনি, খবরও নেয়নি, কখনো আপডেটও দেখেনি যে কী হয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সিরিয়াস কন্ডিশন কেমন রয়েছে। তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই, তার জন্যই আমি পিটিশন জমা দিয়েছি। ওনার সাথে দেখা হয়নি আমার, কিন্তু আমি রিসিভিং কাউন্টারে জমা দিয়েছি। 15 লাখ। ইআরও কি শোকজ কমিশনের অপসারিত আধিকারিককে কেন বিএলওর কাজ? বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও কি শোকজ, এর পাশাপাশি 2 বিএলওকেও শোকজ করলো কমিশন। এসআইআর চলাকালীন ইআরও নিয়ে প্রথম পদক্ষেপ কমিশনের। বিঘার পর বিঘা নদীর চর, সেটাই দখল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নেতৃত্বের নদীর চর দখলের চেষ্টা হচ্ছে। মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। হাওড়া শ্যামপুর 1 নম্বর ব্লক, এখান দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী। এই নদী চর দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে শিবগঞ্জ ভাগীরথী কোঅপারেটিভ জয়েন্ট ফার্মিং সোসাইটির বিরুদ্ধে। এরকম ধরছে ওরা বেঁচে দিচ্ছে। ওটা মাঠ ছিল, তোমরা মাটি কেটে সব বেঁচে দিল কেন? গাছপালা লাগা, ঘেরাঘেরি যাবে না। ডি
ডিঙ্গাখোলা পঞ্চায়েত এলাকার এই নদীর চরে নামানো হয়েছে আর্থ মুভার, মাটি তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, পিকনিক স্পট এবং পার্ক তৈরির নামে নদীর চর দখলের চেষ্টা করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানের মদতেই নদীর চর দখলের চেষ্টার অভিযোগ। ওখানে আপনার যে 40 বিঘে জায়গা, ওটা পুরোটাই সরকারি নদীর জায়গা, ওখানে কোনো সোসাইটি করতে পারে না। এই ঘেরাটা হচ্ছে শুধু তৃণমূলের মদতে। ডিঙ্গাখোলার গ্রাম পঞ্চায়েত প্রধান, ওনার নেতৃত্বে ওনারা ঘেরে ওখানে ইনকামের ধান্দা করছে। আমরা বিডিও, আপনার ওসি থেকে শুরু করে ইরিগেশন দপ্তর সবাইকে আমরা জানিয়েছি, লিখিত কমপ্লেন করেছি। যদি না কোনো ব্যবস্থা নেয়, এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব। পুরোটাই অসত্য এবং মিথ্যা কথা। যারা বলছে তারাই দখল করে কিছু ইটভাটাকে দিয়ে দিচ্ছিল। এটা ব্যক্তিগতভাবে কেউ ঘেরে নেবে এটা আমি চাই না। গভর্নমেন্টের কোনো প্রজেক্ট হোক, এটা আমি চাই। হাওড়া শ্যামপুর থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারে গ্রামে নতুন হাসপাতাল, মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে হাসপাতাল উন্নীত করা হচ্ছে। সোমবার কোচবিহার থেকে এর শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের মুন্সিপাড়ায় এতদিন ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এবার তা বদলে যাচ্ছে হাসপাতালে। তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, পরিকাঠামো ঢেলে সাজানো হচ্ছে। সোমবার কোচবিহার থেকে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে করা হবে হাসপাতাল। হাসপাতালের জন্য তৈরি হচ্ছে নতুন ভবন, তাতে থাকছে 10টি বেড। এর জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ অনুমোদন দিয়েছেন। এখানে পূর্ত দপ্তরের মাধ্যমে আনুমানিক প্রায় 1,47 লক্ষ টাকা ব্যয় করে নতুন ভবন হতে চলেছে। এই ভবন খুব দ্রুত শেষ হবে। আলিপুরদুয়ারের শালকুমার 1 পঞ্চায়েত এলাকার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। শালকুমার 1 এবং শালকুমার 2 পঞ্চায়েত এলাকার 1020 বাসিন্দা এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল। তাদের দাবি মেনে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি হাসপাতালে উন্নত করা হচ্ছে। হলে খুব একদম খুবই ভালো হয়, এটাই আর কি। এইখানেতে আশাবাদী ছাড়া তো আর আমরা কিছু না, এটাই এখন যদি হয় ভালো। আলিপুরদুয়ারের মুন্সিপাড়ার বাসিন্দাদের সবচেয়ে কাছের হাসপাতাল বলতে বাবুরহাট ব্লক হাসপাতাল, সেটা প্রায় 20 কিলোমিটার দূরে। আর জেলা হাসপাতাল তো 40 কিলোমিটার দূরে। সেই মুন্সিপাড়ায় এবার হাসপাতাল পেতে চলেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।